বাংলাদেশ বায়ু সুরক্ষা ও জীব সুরক্ষা সমিতির সভাপতি। তিনি মাইক্রোবায়োলজি ও অণুজীব বিজ্ঞানের একজন বর্ষিয়ান গবেষক ও প্রশিক্ষক। তার গবেষণায় ভাইব্রিও কলেরার নতুন প্যাথোজেনেসিস প্রক্রিয়ার উদ্ঘাটন ঘটে এবং হিটস্ট্রং প্রোটিনের জিন নিয়ন্ত্রণের আলোয় ভূমিকার আবিষ্কার অন্যতম। Now I request our Honorable Dr. Asadul Goni sir, Head Biosafety ICDD PRB and Chairman Bangladesh Biosafety and Bio Society to share his insights with us. Thank you, Honorable Chief Guest, special guest of honors, and my teachers and students and colleagues. আসলে আমার কোনো প্ল্যানারি টক হলো না, great plenary speakers are waiting in front of us to come with their talk. আমার এটা rather a kind of introductory talk, and খুবই superficially scientific. আমি আজকে যেটা বলতে চাচ্ছি, innovations, collaborations in biosecurity from sustainable healthcare. এখন এই জামানায় healthcare definitely biological science. এখন হেলথ আমরা কি হিউম্যান হেলথ বলবো না অ্যানিমাল হেলথ বলবো? টোটাল আমরা বলি উই আর নাও অ্যানিমাল পিপল, ওয়ান হেলথ, টোটাল হেলথ কেয়ার। এটা শুধুমাত্র মেডিকেল সায়েন্স না, শুধুমাত্র মাইক্রোবায়োলজি না, শুধুমাত্র কেমিস্ট্রি না, বায়োকেমিস্ট্রি না, ইটস এ কাইন্ড অফ কম্বিনেশন। এখানে আমার ফিজিক্স লাগে, কেমিস্ট্রি লাগে, ম্যাথমেটিক্স লাগে, স্ট্যাটিস্টিক্স লাগে, সব ডিসিপ্লিন আমাদেরকে একসাথে জড়ো করে একটা টোটাল হেলথ কেয়ার অ্যাপ্রোচে আমাদেরকে যেতে হয়। তো সেই হেলথ কেয়ার, এবং আমরা যখন একটা কমপ্লিকেটেড প্রবলেম সলভ করতে যাই আমাকে সবাইকেই ইনক্লুড করতে হয়। হেলথ কেয়ার ইজ একটা টোটাল মাল্টি ডিসিপ্লিনারি। এটা অনেক সময় আমাদের কল্পনার বাইরে চলে যায় যে এমন এমন ডিসিপ্লিনকে আমাদেরকে নিয়ে আসতে হয়। এনথ্রোপোলজি তারা আমাদের সাথে কাজ করে। হেলথ কেয়ার ইজ টোটাল মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আমি কিছু সময় পিছিয়ে গেছি, আমি কিছু সময় আপনাদেরকে দিব। এই জিনিসটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশ বায়োসেফটি সোসাইটি স্যার বসে আছেন, ভাইস চ্যান্সেলর স্যার, আমাদের সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এই ছবিটা আপনারা স্যারকে খুঁজে পাবেন। আমরা 2015 সাল থেকে সারা বাংলাদেশে আমরা কাজ করছি, এবং আজকে পর্যন্ত স্যারের মতো আমাদের 250 জন রিসার্চ পার্সন আছে। এর মধ্যে মেডিকেল ডক্টর আছেন, ভেটেরিনারিয়ান আছেন, মাইক্রোবায়োলজিস্ট আছেন, বায়োকেমিস্ট আছেন, মলিকুলার বায়োলজিস্ট আছেন। টোটাল আমাদের সারা বাংলাদেশে যে সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছড়িয়ে ছিটিয়ে 250 জন রিসোর্স পার্সন আছে। এই রিসোর্স পার্সনদেরকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম কনসেন্ট্রেটিং ইন হেলথ কেয়ার আমরা অর্গানাইজ করি। গতকালই আলোচনা করছিলাম, স্যার নিজে বেশ অনেকগুলো মেডিকেল কলেজে স্যার এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করেছেন, আমাদের রাঙ্গামাটির ভাইস চ্যান্সেলর স্যার। এবং এই টোটাল যে আপনি দেখতে পাচ্ছেন ছবি, এটা ছাড়া তার মানে কি হেলথ কেয়ার যেরকম মাল্টিডিসিপ্লিনারি, বায়োসিকিউরিটি হলো এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে সমস্ত বায়োলজিক্যাল সায়েন্টিস্টরা এসে একমাত্র কাজ হলো তাদের ডিজিজ কন্ট্রোল এন্ড ইরাডিকেশন। সব ডিজিজ আবার ইরাডিকেশন সম্ভব না, তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে আমি দেখিয়েছি যে আমাদের কি অবস্থা রিসার্চ পার্সনদের, বিভিন্ন রকম বায়োলজিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, অ্যানিমাল এন্ড ভেটেরিনারি সায়েন্স, এই অবস্থায় আমরা এখন আছি। তার মানে বুঝতে পারছেন হোয়াট এ মাল্টিডিসিপ্লিনারি কম্বিনেশন। এখানে আমরা বাংলাদেশের লাইফ এক্সপেক্টেন্সি আমরা দেখতে পাচ্ছি। আমি আসলে খুব এক টপিক থেকে আরেক টপিকে সুইচ করবো, কারণ অনেক কিছু আমাকে বলতে হবে। আমাদের মেল ফিমেল টোটাল লাইফ এক্সপেক্টেন্সি ওয়ার্ল্ডে আমাদের র্যাঙ্কিং এখন কত দেখেন, আমরা 85 পজিশনে আছি। এটা 2020 ডেটা অনুসারে WHO ডেটা। এখন এখানে আমি দেখাচ্ছি আমাদের টপ 20 যে ডিজিজ, যে টপ 20 ডিজিজে 2020 সালে কি পরিমাণ মানুষ মারা গেছে। সবচেয়ে বেশি স্ট্রোক, এখানে দেখেন ডায়রিয়া এখনো আছে। সবচেয়ে নিচে আছে কি স্কিন ডিজিজ, তাই না? আমাদের এই হলো আমাদের টপ 20 ডিজিজ যেগুলোতে আক্রান্ত হয়ে আমাদের দেশে মানুষ মারা যাচ্ছে। এবং এখানে টপ 50 ছিল, টপ 50 কজ অফ ডেথ এখানে দেখা যাচ্ছে। তো আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংও দেখতে পাচ্ছি যে এই পার্টিকুলার ডিজিজে কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে। ওয়ার্ল্ড র্যাঙ্কিং, যেটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং কম সেটার অবস্থা সবচেয়ে খারাপ, যেটা বেশি সেটা আসলে আমরা এখন ভালো ঠিক আছে, বিষয়টা হলো এরকম। তো এখন দেখেন এই যে আমাদের এটা খুব সুন্দর একটা ছবি, বাংলাদেশ
জাপান এন্ড গাম্বিয়া, একটা আফ্রিকান কান্ট্রি, আমাদের দেশ আর জাপান। এখানে আমি শুরু করেছি 1980 সাল থেকে, 80, 2000, 20, 40। কি ধরনের একটা চিত্র দেখেন, আমাদের যে ইয়াং পপুলেশন 80 সালে এই যে ইয়াং পপুলেশনের এই অবস্থা ছিল, 2040-এ কি ইয়াং পপুলেশন কমে যাবে, মধ্য বয়সে এবং বৃদ্ধরা বেড়ে যাবে। এই যে এটা এই গ্রোথটা হচ্ছে। জাপানের অবস্থা দেখেন 2020 এই সময়ে ওদের এখানে কোনো ইয়াং ম্যান নাই বলতে গেলে, অনেক কমে গেছে, ম্যাক্সিমামই হলো বৃদ্ধরা, তাই না? আফ্রিকার অবস্থা দেখেন, ওরা আমাদের চেয়ে অনেক পিছিয়ে আছে। আমরা ডেভেলপমেন্টের পাশাপাশি দেখা যাবে আমাদের বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাবে, আমাদের ইয়াং ম্যান কমে যাবে। এটা হলো লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাওয়ার একটা সুবিধা না অসুবিধা ঠিক বুঝতে পারছি না। এখন দেখেন আরেকটা বিষয় ঘটছে, ডেভেলপড আমরা যত হচ্ছি, নন কমিউনিকেবল ডিজিজ কমে যাচ্ছে, নন কমিউনিকেবল ডিজিজ বেড়ে যাচ্ছে। ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, স্ট্রোক এগুলা বেড়ে যাচ্ছে। কারণ আমরা তো ইমমর্টাল না, মানুষ মরণশীল ভর্তি হবে কোনো না কোনো একটা ডিজিজে। তো সেই জায়গাতেই বায়োসিকিউরিটি কোন জায়গায় কাজটা করবে, আলটিমেটলি আমরা সেটাই দেখি। এখন দেখেন যেটা হচ্ছে যে ডায়াবেটিস, টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, ডায়াবেটিস কমে যাচ্ছে, পাশাপাশি আমাদের যেগুলো বেড়ে যাচ্ছে হার্ট ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, এগুলো আমাদের বেড়ে যাচ্ছে। এখন এই যে 2025 এ বায়োটেকনোলজি ট্রেন্ড, এখন ট্রেন্ডিং একটা খুব পপুলার টার্ম। এখন বায়োটেকনোলজি ট্রেন্ডিং গুলো কি, পার্সোনালাইজড মেডিসিন, জিন থেরাপি, স্পেলিওজিনোমিক্স। আমরা অলরেডি যে ডোডোপার্টের জিন সিকোয়েন্স করা হয়ে গেছে, ম্যামথের জিন অনেকদিন আগে সিকোয়েন্স করা হয়েছে। উদ্দেশ্য কি? একটা বিশেষ উদ্দেশ্য হলো যে কি, জেনেটিক ফ্যাক্টরস ফর ডিজিজ রিস্ক, এরা যে এক্সটিংক্ট হয়ে গেল কেন হয়ে গেছিল, এটাও একটা প্রশ্ন হতে পারে। তো বায়োটেকনোলজি কোন দিকে কাজ করছে? এমআরএনএ বেসড থেরাপিউটিক্স, ল্যাব সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে আমরা বেশি চিন্তা করছি কি লিমিট হ্যাজার্ডস, কনজিউমেবলস, প্যাকেজিং ওয়েস্ট, এই বিষয়গুলো খুবই এই বিষয়ে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাব অটোমেশন তো আমরা জানি। এখন উন্নত বিশ্ব চিন্তা করছে যে হাই লেভেল ল্যাব, বায়োসেফটি লেভেল 3, বায়োসেফটি লেভেল 4, ল্যাবের ভিতরে কোনো মানুষ যাবে না, রোবটরা যাবে। আর একটা কন্ট্রোল রুম থেকে শুধুমাত্র রোবট দিয়ে ল্যাবগুলোকে পরিচালনা করা হবে, মানে মানুষ কোনো এক্সপোজই হবে না। কোন জায়গায় আমরা চলে যাচ্ছি ল্যাব অটোমেশন। তারপর এখন এটা খুবই একটা ইন্টারেস্টিং স্লাইড দেখেন, টোটাল রিসার্চ, লাইফ সায়েন্সে কি ধরনের রিসার্চ ম্যাটেরিয়াল ইউজ হয় সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। হোল অর্গানিজম সবচেয়ে বেশি ইউজ হয়, এবং ডিজিজ মেকানিজমের ক্ষেত্রে হোল অর্গানিজম অনেক বেশি ইউজ হয়, আর মলিকুলার জেনেটিক্স এর ইউজ হয়। এরপরে কি ইউজ হয়? সেল এক্সট্রাক্টস ইউজ হয়। মানে ইনফ্যাক্ট অ্যাজ এ বায়োসিকিউরিটি প্রফেশনাল আমার জন্য এটা খুবই ইন্টারেস্টিং কাইন্ড অফ রিস্ক অ্যাসেসমেন্ট। এই যে বিষয়গুলো, এখন যদি আমরা দেখি যে যদি এমন হয় মানে ট্রেন্ডিং না কমিউনিকেবল থেকে নন কমিউনিকেবল, কি ধরনের ম্যাটেরিয়াল গুলো আমাদের রিস্ক হতে পারে, এই বিষয়গুলো আসলে আমাদেরকে এখন থেকেই মাথায় রেখে ভবিষ্যতে আমাদের ল্যাব সায়েন্স কোন দিকে যাবে সেটা আমাদের চিন্তা করতে হবে। খুবই ইন্টারেস্টিং একটা পিকচার, প্যান্ডেমিক টু এন্ডেমিক শিফট। প্যান্ডেমিকের সময় কি হয়, হঠাৎ করে ডিজিজ বেড়ে যায়, সেখানে অনেক মানুষ আমাদের মারা যায়। আলটিমেটলি যখন আমরা এন্ডেমিকে চলে আসি, এই অবস্থায় আমরা কোভিড-19 2020 কথা যদি চিন্তা করি, আমাদের কোনো মেডিকেশন ছিল না, ভ্যাকসিনেশন ছিল না, ছিল কি শুধুমাত্র বায়োসিকিউরিটি। পরবর্তীতে এসে যুক্ত হয়েছে ভ্যাকসিনেশন, মেডিকেশন। এখানে যা বিষয়গুলো লেখা আছে 1 থেকে 11 সবই বায়োসিকিউরিটি মেজার্স। এখন সাস্টেইনেবিলিটি কথা যদি আমরা চিন্তা করি, এই প্যান্ডেমিকের পর সময় কি ছিল? শুধুমাত্র পিপিই ছিল, তাই না? ফিজিক্যাল প্রিপারেশন, ফিজিক্যাল প্রোটেকশন। এরপর ভ্যাকসিন, বায়োলজিক্যাল প্রোটেকশন এসে যুক্ত হয়েছে। তো সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে আমাদের যে 3টা পিলার, ইকোনমিক, সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল, এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের সমস্ত সায়েন্টিস্টদেরকে আসলে আগাতে হবে। এই মুহূর্তে জাস্ট ডে বিফোর ইয়েস্টারডে ওয়ার্ল্ড হেলথ ম্যাপ থেকে এই চিত্রটা নেওয়া হয়েছে। এখানে সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি 971টা 971 ইনফেকশন ডিজিজ এখন সার্কুলেট। আমাদের দেশে এর মধ্যে ডেঙ্গুই হলো আউটব্রেক, ডেঙ্গু আমাদের এখানে এখনো চলছে। এই যে ডিজিজগুলো, এগুলাকে যদি কন্ট্রোল করতে চাই আমার কি করতে হবে? এখানে আরেকটা চিত্র দেখেন, আমাদের দেশে সারা বিশ্বে এয়ার ট্রাফিক 500 লার্জেস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই ধরনের কমিউনিকেশন হচ্ছে, তাই না? প্রতিদিন ফ্লাইট যাচ্ছে। বায়োসিকিউরিটি মেজার যদি ইমপ্লিমেন্ট করা না যায় ঠিক মতো, কি হবে? যে কোনো দেশ থেকে যে কোনো দেশে ইনফেকশন ডিজিজ খুব সহজেই ছড়িয়ে পড়বে।
সমস্ত ডিজিজ আমি খুব সংক্ষেপে বলবো, সব ডিজিজ ইরাডিকেশনে করা যাবে না, কিন্তু ডিজিজ কন্ট্রোল, ট্রিটমেন্ট, কন্ট্রোল, এই বিষয়ে যদি আমাদেরকে কাজ করতে হয় তাহলে বায়োসেফটি বায়োসিকিউরিটি ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমাদের ড্রাগ ডিসকভারি এন্ড ডেভেলপমেন্ট ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে? কিছু ড্রাগ দেখা যাবে আজ কাজ করবে না, আমাদের নতুন ড্রাগ লাগবে। এমনও ঘটনা আছে অ্যান্টিবায়োটিক একটা তৈরি হলো, আজকে ব্যবহার শুরু করার 11 দিনের মধ্যে সেই অ্যান্টিবায়োটিক আর কাজ করে না, তাই না? অ্যান্টিবায়োটিক আগে ছাড়া যে বিশ্বে আমরা ছিলাম, রেজিস্ট্যান্ট হয়ে যাওয়ার কারণে আমরা আবার অনেকটা ওই রকম জায়গায় আমরা ফিরে যাচ্ছি, নতুন ড্রাগ লাগবে। এই চিত্রটা আরো খুব ইন্টারেস্টিং। একটা অ্যান্টিবায়োটিক আবিষ্কার হওয়ার কিছুদিনের মধ্যেই তার এগেইনস্টে রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কন্টিনিউয়াস একটা প্রসেস আমাদের লাগবে নতুন ড্রাগ। এখানে দেখেন দেখানো হচ্ছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল কন্টেইনমেন্ট। এখানে কন্টেইনমেন্টের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আমার হিউম্যান হেলথ ইস্যু, অ্যান্টিবায়োটিক আমার অ্যানিমাল হেলথ ইস্যু, অ্যান্টিবায়োটিক আমার এনভায়রনমেন্টে আছে, আমার চাষবাসে অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে, ইন্টিগ্রেটেড ফার্মিং সেখানে অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে। সব জায়গাতে যদি আমি পলিসি প্রসিডিউর এস্টাবলিশ করতে পারি তাহলে কিন্তু টোটাল কন্টেইনমেন্ট আমার সম্ভব। শুধু যে আমি প্রেসক্রিপশন কন্ট্রোল করব বা হাতে গোনা কিছু কাজ করলে হবে না, আমার এটা টোটাল কন্টেইনমেন্ট অ্যাপ্রোচে আমাকে যেতে হবে, ঠিক আছে? সব জায়গায় যেই জায়গায় আমার ব্রিচ হচ্ছে সব জায়গাতে আমাকে কন্টেইনমেন্ট কাজ করতে হবে। আর সেই কারণে টোটাল কন্টেইনমেন্ট ছাড়া আমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, আমার এএমআই কন্টেইনমেন্ট সম্ভব না। এখন ফাস্ট থেরাপি, অল্টারনেটিভ মেডিসিন, আমরা আমাদের এই কনফারেন্সে একটা বড় একটা সেশন আছে অল্টারনেটিভ মেডিসিন, ড্রাগ ডিসকভারির কথা বললাম। ফাস্ট থেরাপি, অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড, ন্যানোপার্টিকেলস, এসেনশিয়াল অয়েল, অ্যান্টিসেন্স এমআরএনএ থেরাপিউটিক্স, ফিকাল মাইক্রোবায়োম ট্রান্সপ্ল্যান্ট, এমনকি ক্র্যানবেরি জয়েন ফোর্সেস উইথ অ্যান্টিবায়োটিক্স টু ফাইট এগেইনস্ট ব্যাকটেরিয়া, তাই না? ইউরিনের পিএইচ কন্ট্রোল করে অনেক ইউটিআই করা যায়, এরকম মেডিসিন আছে, ক্যান্ট্রিও খুবই অ্যাক্টিভ। আমাদের একটা আজকে এই কনফারেন্সে আমাদের খুব সুন্দর একটা টক আছে, আমাদের বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য আকুপাংচারিস্ট ডক্টর এসপি শহীদুল ইসলাম, কালকে ওনার একটা টক আছে আকুপাংচার দিয়েও ইনফেকশন ডিজিজ কন্ট্রোল করা সম্ভব, তাই না? এখন আমরা যদি লেস ইনভেসিভ, লেস ইনফেকশাস, একেবারেই ইনফেকশন হবে না এমন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে যদি আমরা টোটাল ডিজিজ কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের জন্য এটা বিশাল একটা কি বলবো সম্ভাবনার দ্বার খুলে যাবে। আসলে বায়োসেফটি বায়োসিকিউরিটি এটা কোনো কমপ্লিকেটেড সায়েন্স না, সিম্পল সায়েন্স, এটা নলেজ বেস সায়েন্স। কিন্তু একটা বিষয় দেখেন, চাঁদ দেখা যাচ্ছে, চাঁদে কি আমি বেলুন দিয়ে যেতে পারবো? চাঁদে বেলুন দিয়ে যাওয়া যাবে না, দেখা যাচ্ছে বলেই চাঁদে আমি বেলুনে যেতে পারবো না, আমার রকেট লাগবে। সো বায়োসেফটি বায়োসিকিউরিটি ইজ নট এ রকেট সায়েন্স, কিন্তু চাঁদে যেতে হলে আমার রকেট লাগবে। এটা আমাদের সবাই, আমি বলবো বায়োলজিক্যাল সায়েন্টিস্টদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস দেখেন, রিসার্চ সবসময় সেফ হতে হবে। কেমন সেফ? নিউটনের মাথায় আপেল পড়েছিল, তার মাথায় সূত্র জাগরিত হয়েছে, যদি নারিকেল পড়ে তাহলে কি হবে, তাই না? নারিকেল পড়লে তো অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্যই আমাদের সায়েন্স জাস্ট অ্যাজ সেফটি। বায়োসায়েন্সে অনেক ডেঞ্জার আছে, এখানে আমার বায়োসেফটি বায়োসিকিউরিটি ইনক্লুড অ্যাড করলে বায়োসায়েন্স সেফ সায়েন্স হয়ে যাবে। তার মানে কি, সেফ টেকনিক, অ্যাডভান্সড রিসার্চ সায়েন্স, সেফ সায়েন্স ইজ এ গুড সায়েন্স। এটা আসলে বায়োসেফটি প্রফেশনালদের স্লোগান। সবাইকে অনেক ধন্যবাদ।